আমার একজন ক্লায়েন্ট আছেন, আজকে টানা 2 বছর ধরে তার কম করে 3টে অপারেশন হয়েছে, একটা হার্নিয়া অপারেশন আর দুটো বড় বড় অপারেশন, ঠিক আছে। এবং এই দুটো অপারেশনে হওয়ার পর থেকে তার নাভির গোড়া থেকে একটা কন্টিনিউ এই হয় না যে মানে পাস যেটা হয় আর কি, মানে লিকুইড মতন একটা কন্টিনিউ পাস হয়েই যাচ্ছে। সো এটা নিয়ে কাজ করেছি। একদিনের একটা কাজে দেখলাম যে হঠাৎ করে স্পেলের সময় আমরা বিভিন্ন ধরনের ছবি তুলি, ঠিক আছে। তো ছবিতে দেখছি একটা বিড়ালের সাইন, ঠিক আছে, বিড়ালের সাইন। এবং আমি তখন ক্লায়েন্টকে বললাম যে তোমার উপরে কোনো রকমের কোনো কিন্তু বিড়ালের কোনো কিছুর কাজ করা আছে, ঠিক আছে। কালো বিড়াল দিয়ে হতে পারে বা বিভিন্ন রকমের, যেটা ইন্ডিয়ান তন্ত্র হয়ে থাকে, ঠিক আছে, বিড়ালের উপর কোনো কাজ হয়েছে। তো সেখানে আমাকে সে বলে না, এরকম কিছু হওয়া নেই, কেউ এরকম কিছু করার নেই, ঠিক আছে। তো হঠাৎ করেই আমাকে সে মাস 2-3 বাদে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখছে বিড়ালের হাড় বিছানার তলা থেকে বেরোচ্ছে। ঘরের মধ্যে কোথাও বিড়াল মরে নেই, কিছু নেই, বিড়ালের একটা হাড় বেরোচ্ছে। সে যতই অবিশ্বাস করুক না কেন, কারণ নিজের লোককে কেউ অবিশ্বাস করতে চায় না, ঠিক আছে। রিলেটিভসদের এই বিষয়গুলোকে চট করে কেউ বিশ্বাস করতে চায় না যে আমার নিজের লোকেরা করবে, অথচ নিজের লোকেরাই করে। হ্যাঁ, হিলিং তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু পেন্ডুলাম হিলিংটা কি? পেন্ডুলাম হিলিং হচ্ছে যেরকম আমাদের অ্যাঞ্জেল হিলিং হয়, যেরকম আমাদের রেইকি হিলিং হয়, যেরকম লামাফেরা হিলিং হয়, পেন্ডুলামও হিলিং এর একটা মডালিটিস। পেন্ডুলাম দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। ট্যারোটের মতন অ্যানসার দেয় পেন্ডুলাম দিয়ে কোনো আটকে থাকা কাজকে বের করা সম্ভব, ঠিক আছে। কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না, হিলিং করলে পরে দেওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। ডেথ কার্ড ওঠা মানে কি মৃত্যু আসন্ন? ডেথ কার্ড ওঠা মানে মৃত্যু আসন্ন থেকেও বড় কথা হচ্ছে ডেথ কার্ড মানে রিবার্থ। অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে যে কোনো মানুষ আমার কাছে এসেছে, ঠিক আছে, সেই দিন ডেথ কার্ড উঠেছে, আমি বলেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু এই পার্সন কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, গেছে, এবং তার কিছুদিন বাদে সেই ব্যক্তি কনসিভও করেছে। এই ট্যারোট কি অ্যাকুরেসি নিয়ে কাজ করে? মানে ট্যারোটে কি 100% অ্যাকুরেসি থাকে? 200% অ্যাকুরেসি থাকে, এই গ্যারান্টিটা আমি দেব। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার, স্পিরিচুয়াল হিলার অন্তরা দাস। প্লিজ ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। সবার প্রথম যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে, ম্যানিফেস্টেশন কি কাজ করে? কারণ অনেকেই বলে যে আমরা ম্যানিফেস্ট করে যাচ্ছি কিন্তু ফল হচ্ছে না। প্রথমেই বলবো ম্যানিফেস্টেশন ডেফিনেটলি কাজ করে। কাজ কখন করে না? যখন ম্যানিফেস্টেশনের বিষয় কারোর ডাউট থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল যদি বলা যায় যে ধরো আমি ম্যানিফেস্ট করছি যে আমি লামসাম অ্যামাউন্ট আমি আর্নিং করছি, ঠিক আছে, আমি কবে করতে পারবো, একটা ডাউট চলে আসলো, তখন একটা ব্লকেজেস নিজেরাই ক্রিয়েট করে দিচ্ছি। আমার রিলেশনশিপ খুব ভালো চলছে, ঠিক আছে, বাট মাইন্ডে চলছে পার্টনার আমাকে কোনো না কোনো ভাবে চিট করছে, ঠিক আছে, পার্টনার অন্য কোথাও কথা বলছে, তখন ম্যানিফেস্টেশনের উপরে ডাউট চলে আসে। তখন কিন্তু ম্যানিফেস্টেশন ব্লকেজেস, মানে নিজেরাই ব্লকেজেস ক্রিয়েট করি, যে তখন ম্যানিফেস্টেশন কাজ করে না। এই জন্য সুইচ ওয়ার্ড যতই আপনারা জপ করুন, যতই মন্ত্র জপ করুন, যদি আপনারা অনেক সময় দেখা যায় যে স্পেল কাস্টিংও করছেন, তখন স্পেল কাস্টিং এরও কিন্তু ব্লকেজেস ক্রিয়েট হয়ে যায়, যে কবে হবে কবে হবে কবে হবে, এটাতেও ব্লকেজেস মারাত্মক পরিমাণে ক্রিয়েট হয় এবং সেখানে কিন্তু ম্যানিফেস্টেশনের উপরে ভীষণ পরিমাণে এফেক্ট পড়ে। তার মানে ডাউট করে কিছু করা যাবে না, বিশ্বাসের সাথে করতে হবে। একদম। আমরা যখন স্পেল কাস্টিং এর কাজ কোনো কিছু শুরু করি তখন ক্লায়েন্টদেরকে রীতিমতন বলে দেওয়া হয় যে কোনো রকমের কোনো টাইমের পিরিয়ড কিন্তু আমাদেরকে বেঁধে দিতে পারবেন না। আমরা বলতে পারি 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, তার বেশি টাইমও কিন্তু লাগতে পারে, কারণ ক্রিয়েটারের টাইম কিন্তু আলাদা। ক্রিয়েটারের টাইম কিন্তু আলাদা। কাজ আমরা করছি, উপরওয়ালা অন্য কাজ করে, ঠিক আছে। আমি যদি বলতে হয়, আমার একজন ক্লায়েন্ট রয়েছেন, তিনি খুব সম্ভবত তোমার
মেন লাইনের, যে শিয়ালদা থেকে মেন লাইনের ওই দিকের একজন ক্লায়েন্ট, নামটা ডিসক্লোজ ঠিক আছে, করবো না, থাক, বাট হ্যাঁ। জায়গাটাও আমার মনে নেই, ঠিক আছে। সো তার ম্যারিড লাইফ নিয়ে একটা স্পেল করা হয়েছিল আজ থেকে 2 বছর আগে, ঠিক আছে। সে রীতিমতন স্পেলটা করা 3 মাস পর থেকে আমাকে শুরু করেছে যে কবে হবে দিদি, এখনো হলো না, অনেকগুলো টাকা খরচ করে ডেফিনেটলি স্পেল কাস্টিং তো করাতে হয়। তো আমি তখন তাকে বলেছিলাম যে স্পেল যখন করা হয়েছে ডেফিনেটলি কাজ হবে, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। যাদের কাজ 3 মাস 6 মাস 8 মাসের মধ্যে হয়ে গেছে, সেই ব্যক্তির কাজটা হতে হতে 1.5 বছর সময় লেগেছিল, কিন্তু হয়েছে, আচ্ছা, ঠিক আছে। সো স্পেল কাজ ডেফিনেটলি করে, যে কোনো রেমেডিস প্রচুর পরিমাণে কাজ করে, কিন্তু ধৈর্য একটু রাখতে একটু হবে। ধৈর্য রাখতে হবে। আচ্ছা, এই স্পেল কাস্ট বারবার বলছো তুমি, স্পেল কাস্টটা কি? স্পেল কাস্টিং হচ্ছে যেমন আমাদের ইন্ডিয়ান তন্ত্রতে বিভিন্ন রকমের যজ্ঞ হয়, হুম। স্পেল কাস্টিং হচ্ছে ওয়েস্টার্ন ফর্মের যজ্ঞের মতনই একটা রিচুয়াল। এবং স্পেল বিভিন্ন রকমের হয়, উইকান স্পেল হয়, মাস্টার মার্লিন স্পেল হয়, এক্সপার্টাইট স্পেল হয়, দেন আরো আরো ক্লনিক স্পেল হয়, ডেমোনোলজির স্পেল হয়, বিভিন্ন রকমের হুডো স্পেল হয়। স্পেল জিনিসটা কি? স্পেল হচ্ছে তোমার যদি বলা যায় যে, যেটা বললাম যে ইন্ডিয়ার তন্ত্রের মাধ্যমে যেরকম আমরা যজ্ঞ করি মা কালীকে স্মরণ আচ্ছা, এটা করে, ওয়েস্টার্নের একটা এটা ফরম্যাট। ওয়েস্টার্নের একটা ফর্ম, এক্স্যাক্টলি। আচ্ছা, এই স্পেল কাস্টিং করে কি ধরো কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা বা ডুবতে থাকা ব্যবসাকে ঠিক করা যায়? ডেফিনেটলি করা যায়। এবং স্পেল কাস্টিং এর মাধ্যমে অনেক সময় আপনারা বলতে পারেন বা মানুষজন আসে যারা বলে যে বান মেরেছে, ঠিক আছে। ইন্ডিয়ান তন্ত্রে এই কথাটা খুব প্রচলিত যে বান মেরেছে, ঠিক আছে। এই বান মারা থেকেও প্রোটেক্ট করা যায়। আচ্ছা, ইন্ডিয়ান তন্ত্রে ধরো যে শর্ট কর্ম বা শর্ট ক্রিয়া আমরা বলি, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, যে ক্রিয়াগুলো হয়, স্তম্ভন, যে শর্ট কর্ম বা ক্রিয়াগুলো আছে, এইগুলোকে ধরো কেউ করেছে কারোর উপরে, সেটা কি ওয়েস্টার্ন দিয়ে কাটানো যায়? হ্যাঁ, যায়, যায়, ডেফিনেটলি যায়। আচ্ছা, এই কি খরচাটা একটু বেশি হয়? বিভিন্ন রকমের কাজে বিভিন্ন রকমের খরচ। যেমন অন্য দিক থেকে তোমার উপরে যেরকম ভাবে কাজ করে বা যতটা লেভেলের কাজ করে তোমার ক্ষতি করা হয়েছে, তো সেখানে তোমার যদি কাটাতে যদি হয় তো তোমার খরচটাও সেরকমই হবে। তার মানে তুমি বলছো যে বান মারা এগুলো কাটা যায়? ডেফিনেটলি কাটা যায়। এটা কি স্পেল কাস্টিং করেই হয় নাকি? না, বান মারা ইন জেনারেলি ইন্ডিয়ান তন্ত্র দিয়ে হয়। আচ্ছা, ইন্ডিয়ান তন্ত্র দিয়ে হয় বান মারা, যে কোনো চালান ক্রিয়া, ঠিক আছে, বা চালান ক্রিয়া ইন্ডিয়ান তন্ত্রতেও হয়, সুলেমানি তন্ত্রতেও হয়। না, আমি বলছি যে কাটানোটা কি স্পেল কাস্টিং করে কাটানো হয়? হ্যাঁ, অবশ্যই কাটানো যায়। আচ্ছা, অবশ্যই কাটানো যায়। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমি শুনলাম তোমার কাছে অফ ক্যামেরা, সেটা হচ্ছে পেন্ডুলাম হিলিং। হিলিং তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু পেন্ডুলাম হিলিংটা কি? পেন্ডুলাম হিলিং হচ্ছে যেরকম আমাদের অ্যাঞ্জেল হিলিং হয়, যেরকম আমাদের রেইকি হিলিং হয়, যেরকম লামাফেরা হিলিং হয়, পেন্ডুলামও হিলিং এর একটা মডালিটিস। পেন্ডুলাম দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। ট্যারোটের মতন অ্যানসার দেয় পেন্ডুলাম। আচ্ছা, ঠিক আছে। পেন্ডুলাম দিয়ে কোনো আটকে থাকা কাজকে বের করা সম্ভব, ঠিক আছে। কেউ কোনো টাকা পয়সা দিচ্ছে না, হিলিং করলে পরে দেওয়া সম্ভব। সম্ভব, অবশ্যই সম্ভব। আমি একটা কেস বলবো এখানে। আমার একজন ক্লায়েন্ট, তার একজন পরিচিত রয়েছেন, তো পরিচিতর এরকম সমস্যা হয়েছে যে ছেলেটির যে ওয়াইফ, এক্স যে ওয়াইফ, সে তাকে ডিভোর্সও দেবে না, তার সাথে থাকবেও না, ঠিক আছে। এবং যখন তাকে তো এগোতে হবে জীবনে, ঠিক আছে, 12টা বছর ধরে এরকম ভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। 12টা বছর কাটিয়ে ফেলেছে এক রকমের, মানে কোন রকমের নড়ে চড়ে, বাট তারপরে তো আর পসিবল নয়। তো সে এখন ভাবছে যে জীবনে এগোবো। তো সেখানে যখন সে আর কি ডিভোর্সের কথা বলছে, তখন ঠিক এরকম হচ্ছে যে আমার 30 লাখ টাকা লাগবে। আমার যে ক্লায়েন্ট বলল যে এটা 10 লাখের মধ্যে করে দেওয়া যাবে, আর যে 5 থেকে 8 লাখের বেশি যাবে না। 7 লাখ টাকা বলেছি, 7 লাখ টাকাই নিয়েছে। বাপরে, মানে এটা সেটেলমেন্ট অ্যামাউন্ট। আচ্ছা, দিয়েছে, ডিভোর্সের কেসও ফাইল হয়ে গেছে। এটা মানে এরকম করে করা যায়? তারপরে ধরো মানে এই পার্সনেরই আরেকটা, এটা তো সেটেলমেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে। এই পার্সনই এর আগে আমাকে আরেকটা কাজ নিয়ে এসেছিল যে ওয়াইফ সাইন দিচ্ছে না। প্রথমে সাইন দিয়ে প্রবলেম করেছে, তারপরে হচ্ছে এই সেটেলমেন্ট অ্যামাউন্ট নিয়ে প্রবলেম। তো দুটো কাজই করেছিলাম, দুটো কাজই একদম স্মুথলি বেরিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, ধরো আমাদের গোসাই ঠাকুরের আড্ডার কোনো দর্শক
তার প্রয়োজনে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7980141630 নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার কোনো টাইমিং আছে, মানে এখান থেকে এতটাই, মানে সকাল 10টা থেকে রাত্রি 9টা বা এরকম কোনো টাইম? হ্যাঁ, অবশ্যই সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি, যে কোনো সময় কল করবেন না, হোয়াটসঅ্যাপে WhatsApp। এসএমএস করবেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। হয়তো একটু লেট হতে পারে কারণ আমাদেরও তো কাজ থাকে, তো কাজের পরে ডেফিনেটলি রিপ্লাই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তুমি তো ট্যারোট রিডারও, এই ট্যারোট কি অ্যাকুরেসি নিয়ে কাজ করে? মানে ট্যারোটে কি 100% অ্যাকুরেসি থাকে? 200% অ্যাকুরেসি থাকে, এই গ্যারান্টিটা আমি দেব। কারণ আমি যদি নিজের গল্প যদি বলতে হয়, আজকে এখানে অন ক্যামেরা হয়তো দুটো কথা এক্সট্রা বলে ফেলছি, শুনি। তো একটা সময় আমার লাইফের সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা হচ্ছে, যেটা আমাকে অনেক, মানে কলকাতা শহরের নামি দামি অ্যাস্ট্রোলজাররা আমার চার্ট দেখে বলেছিল যে একটা টাইমের আগে, মানে আমার বলা হয়েছিল যে ওই পিরিয়ডটা আমাকে 24 বছরের পরে করতে, ঠিক আছে? মানে আমি যেই পদক্ষেপটা নিয়েছিলাম সেটা 24 বছরের পরে নিলে পরে বেটার হতো আমার জন্য। আমি কি করেছি, আমি 22 বছরে খুব পাকা ছিলাম, 22 বছরে সেটাকে আমি করে ফেলেছি, ঠিক আছে? তারপরে জীবনটা আমার পুরো মানে হয় না চক্রব্যূহের মতন পুরো আটকে গেছে। আচ্ছা, কিন্তু এখান থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি, প্রচুর শিক্ষা পেয়েছি। 7.5 চলছিল জীবনে, 7.5 সময় তো মোড় তো ঘুরিয়ে দেয় জীবনে, একদম পুরো একাধার করিয়ে দেয়। তো ডেফিনেটলি অনেক কিছু শিক্ষা পেয়েছি, অনেক কিছু। এবং এই পিরিয়ডেই আমার হচ্ছে এই অকাল্ট প্রফেশনে আসা, অনেক কিছু শিখেছি, ঈশ্বর আমাকে টেনে এনেছে এবং এখন মানতে বাধ্য হয়েছি। যখন দেখছি যে নিজের সাথে ম্যাচ করেছে, তখন ভাবলাম যে না, একটু রিসার্চ করা যাক। এবার রিসার্চ করতে 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 অতল সমুদ্রে নেমে পড়েছি। ঠিক, এটা সত্যি একদম অতল সমুদ্র। এটা অতল সমুদ্রই। আমরা যদি মনে করি যে স্পেল কাস্টিং বা দুটো জিনিস শিখে নিয়ে আমি অনেক কিছু অকাল্ট সায়েন্সের ব্যাপারে জেনে গেছি, না, আমি কিচ্ছু জানি না। এই প্রফেশনটা এমনই একটা প্রফেশন, এটা হচ্ছে অতল সমুদ্র। দুটো জিনিস জেনে গিয়ে নিজেকে অনেক বড় কিছু ভেবে নিয়ে কোনো মানে হয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা অনেকের কাছেই শুনেছি, আমার এখানে যেহেতু অনেকে আসে, অনেককেই আমি এই প্রশ্নটা করেছি, সবাই এক এক রকম উত্তর দিয়েছে। আমি আজকে দেখবো তুমি কিরকম উত্তর দাও। ডেথ কার্ড ওঠা মানে কি মৃত্যু আসন্ন ট্যারোটে? ডেথ কার্ড ওঠা মানে মৃত্যু আসন্ন, থেকেও বড় কথা হচ্ছে ডেথ কার্ড মানে রিবার্থ। আচ্ছা, ডেথ কার্ড মানে রিবার্থ, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে যে কোনো মানুষ আমার কাছে এসেছে, ঠিক আছে, সেই দিন ডেথ কার্ড উঠেছে, আমি বলেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু এই পার্সন কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, গেছে, এবং তার কিছুদিন বাদে সেই ব্যক্তি কনসিভও করেছে, এবং যখন জন্মেছে তার ঘরে একটা ছেলেই হয়েছে। মানে তার আর কি গ্র্যান্ড প্যারেন্টস আর কি পাস্ট হয়ে গেছিলেন, তো খুব অ্যাটাচ ছিলেন আর কি, ঠিক আছে? তো তখন বলা হয়েছিল যে আসবে। এবং আরো একটা কেস যদি বলতে হয়, তখন আমি সবে কেরিয়ারের শুরুতে 5 বছর হয়ে গেল এই প্রফেশনে। একজনের প্রেডিকশন করতে করতে আমি বলেছিলাম যে এটা কনসিভ রিলেটেড, ঠিক আছে, যে কনসিভ করে গেছে রীতিমতন, বাট এই বেবিটা থাকবে না, থাকেনি। মানে বলতে আমার খারাপ লাগছে, বা বলতে তখন খারাপ লাগে ক্লায়েন্টদের সামনে, কারণ আমাদের কাছে যারা আসেন ম্যাক্সিমাম মানুষ পজিটিভ অ্যান্সারের জন্যই আসেন, বাট তারা নেগেটিভ মেন্টালিটি নিয়ে কখনো আসেন না এবং সমস্যায় পড়েই আসেন। আমাদের কাজ কিন্তু তাদেরকে ভয় দেখানো নয়, ঠিক আছে? কারণ আজকালকার দিনে বেশিরভাগ অ্যাস্ট্রোলজাররা যেটা করেন, 7.5 নামে তো চলছেই, ঠিক আছে, মাঙ্গলিক দশা, 7.5 কাল সর্বদোষ, রীতিমতন মানুষকে ভয় দেখিয়ে রেখেছে। কিন্তু এই টাইম পিরিয়ড গুলোতে মানুষ প্রচুর পরিমাণে শিক্ষা পায়, ঠিক আছে? এবং মানে এই অনেকে আজকালকার দিনে বলে দেয় যে 7th হাউসে রাহুর সাথে মঙ্গল কনজাঙ্ক্ট করেছে, পরকীয়া হবেই। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের চার্ট ইন্ডিভিজুয়ালিটি মানে ভ্যালিড করে, ঠিক আছে? তো সেখানে কার চার্টে কি রয়েছে কি না রয়েছে, এবং সমস্যা যখন দিয়েছে সেটা সমাধানও রয়েছে। কারো জীবনে সমস্যা যখন আসে তার সমাধানটাও আসে, ঠিক আছে? এইটাই হচ্ছে অকাল্ট সায়েন্স। হ্যাঁ, আমাদের কি করতে হয়, ঈশ্বর তো একটা জিনিস লিখে তো পাঠিয়েছে, সেটা আমাদেরকে স্রোতের বিপরীতে গিয়ে কখনো কখনো সলিউশন করতে হয়।
ঠিক আছে, ধরো ইন জেনারেলি অনেক সময় অনেক মানুষ আসে, আমি এখানে অন ক্যামেরা বলে দিচ্ছি যে যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রিলেটেড কাজ নিয়ে আসছেন, যে আমি বিয়ে করিনি, আমি এই ব্যক্তিকে আমি বিয়ে করতে চাই, তার ঘর সংসার আছে, সে একজন ম্যারিড পার্সন, আমি কিন্তু সে কাজ করি না, কোনো ইল্লিগাল কাজ আমি করি না। আচ্ছা, এরকম কেস তো আসে তোমার কাছে? বহু মানুষ আসে। সব থেকে ওয়ার্ড কোনো কেস আছে মানে? মা ছেলের সংসার ভাঙছে, দেখেছো? মা ছেলের সংসার ভাঙছে। কিরকম একটুখানি বলো। 7 বছরের ম্যারিড লাইফ, ঠিক আছে, সেখানে 7 বছরে একটা দিনের জন্য ছেলের জন্য একটা খাবারও বানাতে দেয় না মা বৌমাকে, ঠিক আছে, মানে ছেলের বউকে চা পর্যন্ত বানাতে দেয় না, কোনো কিছু যদি মানে ছেলে যদি তার ওয়াইফকে বলছেও যে আমার জন্য আজকে এই খাবারটা বানিয়ে দাও, মা তড়িঘড়ি করে বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে হঠাৎ করে একটা টাইমে মেয়েটি কনসিভ করে, মানে সব আমার কাছে বেশিরভাগ সব আসে এই কনসিভ পিরিয়ডে, ঠিক আছে। তো কনসিভ করে যায়, হঠাৎ করে দেখছে ছেলেটি অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলছে, মানে 7 বছরে এই ঘটনা কিন্তু কখনো ঘটেনি। আচ্ছা, 7 বছরে এই ঘটনা কখনো ঘটেনি। হঠাৎ করে বিভিন্ন রকমের মানে আজে বাজে মেয়েদের সাথে কথাবার্তা, ঠিক আছে, রাত বিরাতে কল করছে বিভিন্ন ভাবে। তো যখন কেসটা আমার হাতে আসে, কার্ড তুলে আমি দেখলাম যে ছেলেটিকে কিছু খাওয়ানো হচ্ছে। ও, ঠিক আছে, ছেলেটিকে কিছু খাওয়ানো হচ্ছে, খাওয়াচ্ছে কে? ছেলেটির মা। দিদি বাড়িতে কেউ নেই। আমি বললাম যে কোনো এজেড পার্সন যে তোমার এবং তোমার হাজবেন্ডের থেকে বড় হবে এবং ফিমেল, ঠিক আছে। বললো যে এরকম তো কেউ নেই। আমি বললাম যে ফিমেল কিন্তু, ঠিক আছে। তখন ভাবনা চিন্তা করে বললো যে না, আমার শাশুড়ি মা আছে, এরকম এরকম ব্যাপার। তো মানে তাদের ঘটনাটা ঠিক এরকম, মানে তাদের অবর্তমানে ঘরে মানে বহাল তবিয়তে তার বিচরণ, ঠিক আছে। কখন কি রেখে দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। সেখান থেকে তুমি তাকে বার করে নিয়ে আসলে? কাজ চলছে, অনেকটা পরিমাণে বেরিয়ে এসছে, মানে যেটা বাইরের যেই মেয়েগুলির সাথে তার কথাবার্তা চলছিল, সেই কথাবার্তা এখন স্টপ। কট কাটিং স্পেল করা হয়েছে, কথাবার্তা স্টপ। বাট তার মায়ের থেকে কোনোভাবে তাকে বার করা যাচ্ছে না, সেটা ডেফিনেটলি কাজ চলছে। কারণ দেখো, এই জায়গাটাতে না আমি একটুখানি অন্য মেন্টালিটির মানুষ, কারণ আমি চাই না যে আমার কার্মিকটা খারাপ হোক, এবং আমি চাই না যে আমার ক্লায়েন্টের কার্মিকটাও খারাপ হোক, ঠিক আছে। সে তো মা, ঠিক আছে, মা ছেলের সংসার ভাঙছে, সে নিজের কার্মিক খারাপ করছে, তুমি কেন তার ছেলেকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে এসে তোমার কার্মিকটাকে খারাপ করবে? ডেফিনেটলি তোমারও লাইফ আছে, বাট পুরোপুরি ছাড়িয়ে বার করার কোনো প্রয়োজন নেই। তো সেখানে অন্যভাবে ওয়ার্নিং দিয়ে কাজ চালানো হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে। ছেলেটির মা এদিকে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেল। তো এরকম টাইপের ব্যাপার স্যাপার আর কি, মানে ওয়ার্নিং, কিন্তু ওয়ার্নিং এ এরা থামবে না, খুব জানা কথা। কারণ যেই মা কিনা ছেলের সংসার এইরকম ভাবে ভাঙতে পারে, সে আরো অনেক কিছু করতে পারে। আচ্ছা, এই কট কাটিং স্পেল কাস্টিংটা কি? কট কাটিং হচ্ছে, দেখো আমরা এখানে, তুমি বসে আছো আমার সাথে, কোনো না কোনো ভাবে আমার কট তোমার সাথে জুড়েছে, আচ্ছা, ঠিক আছে। কোনো না কোনো ভাবে আমি কার্মিক ভাবে হতে পারি, কোনো না কোনো ভাবে তোমার সাথে কানেক্ট করেছি, ঠিক আছে, স্পিরিচুয়াল ওয়েতে হোক, কটটা কানেক্ট হয়েছে। এবারে তোমার আমার কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এটা প্রফেশনাল ওয়েতেও হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। সো কট যখনই কোনো মানুষের সাথে জুড়ছে, সেটার কোনো না কোনো একটা মিনিং থাকে, ঠিক আছে। ধরো আজকে তোমার সাথে আমার সম্পর্কটা খারাপ হতেও পারে আগামী সময়, ঠিক আছে। তো এটা কর্ডের কারণেই হবে, কোনো না কোনো কারণে তুমি আর আমি আজকে এই জায়গায় বসে আছি। এবং কর্ড কাটিংটা যেটা হয়, যে ধরো যারা থার্ড পার্টিজ হয়, তারা কোনো না কোনো কারণে পাস্ট লাইফের কার্মিক হতে পারে, বা বিভিন্ন কারণে তাদের সাথে আমাদের কর্ড কানেক্ট হয়। হয়তো আমরা পুরো মানে পাস্ট লাইফে কোনোদিন কারোর সাথে খারাপ করেছি, এবং সে কারণে তারা এই জন্মে আমাদের সাথে খারাপ করছে, এবং তখন কি করতে, কর্ডটাকে কাট করে দিতে হয়। ওটা স্পিরিচুয়াল ওয়েতে করা হয়। আচ্ছা, যাতে তার মানে এখানে ওই সেই পিএলআর এর ব্যাপারটা চলে আসছে, মানে পাস্ট লাইফ এর না, পাস্ট লাইফ, আমি পাস্ট লাইফে কি ছিলাম সেটা দেখায় পিএলআর না। মানে আমি বলতে চাইছি যে এখানে পিএলআর বলাটা আমার ভুল হলো। আমি বলতে চাইছি যে যেরকম আকাশিকেও দেখা যায়, ওটা আকাশিকেও দেখা যায়। মানে আমি বলতে চাইছি যে আমি এটা শুনেছিলাম অনেকের কাছে যে আজকে আমি আর তুমি সামনাসামনি আছি, মানে আমরা কোনো একটা সময় কিছু ভাবে কানেক্টেড ছিলাম। একদমই তাই, সেটাই তো বললাম আমিও। হ্যাঁ, মানে আমি সেটাই বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, ধরো কারো রিলেশনশিপে থার্ড পার্টি এন্টার করে গেছে কোনো না কোনো ভাবে, সেটাকে কি কোনো ভাবে কট কাটিং হতে পারে, বা ধরো থার্ড পার্টি এমন মানুষ যার সাথে সরিয়ে আনলে পরে তুমি নিজের
খারাপ করবে। যেটা বললাম যে পেরেন্টস এর থেকে তার বাচ্চাকে সরানো মানে ডেফিনেটলি তার কার্মিক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়, ওয়ার্নিং দিতে হয়। আচ্ছা, ওয়ার্নিং দিতে হয় যে তুমি আমাকে ডিস্টার্ব করছো, এই ভাবে তুমি আমাকে ডিস্টার্ব করছো, আমার থেকে দূরে থাকো, ঠিক আছে। এই ওয়ার্নিং দেওয়াটা মানে ওয়ার্নিং দিয়ে কি হয়? ওয়ার্নিং দিলে পরে সে কোনো না কোনো ভাবে তোমার থেকে দূরত্ব মেনটেন রাখবে, ঠিক আছে। তার কাছে না বুঝতে সে পারলে খুবই ভালো, ঠিক আছে। মানে ভগবানের মার তো শেষ রাতে হয় বলা হয়, ওস্তাদের মার শেষ রাতে। আর ভগবানের মারের কোনো আওয়াজ না, ভগবানের মারের কোনো আওয়াজ নেই। ধরো আজকে তুমি আমার কোনো ক্ষতি করলে, আমি তোমাকে দুটো মারলাম, দুটো আওয়াজ হলো। ভগবান যখন মারবে, কিভাবে তোমাকে মারবে কেউ বলতে পারে না, কেউ না, ঠিক আছে। সো এখানে একটাই কথা বলবো যে কর্ড কাটিং বা এই যে ওয়ার্নিং যেটা হয়, ওটা ভগবানের উপরে ছেড়ে দিতে হয়। আমরা কাজ করি ঠিকই, ওটা করনেওয়ালা উপরওয়ালা। ঠিক কথা। তার মানে তুমি মেইনলি স্পেল কাস্টিং এর উপরেই বেশি জোর বেশি স্পেল মানে কাস্টিং। তুমি আরো ফাইনলি বলতে গেলে তুমি স্পেশালাইজড ইন স্পেল কাস্টিং। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা দিদি, কিসের উপরে স্পেল কাস্টিং করা যায়? ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে করা যায়, মানি, ফাইন্যান্স, মানি, বিজনেস, এছাড়াও রিলেশনশিপ তো করাই যায়, ব্লকেজেস করা যায়। ধরো তুমি কোনো বিষয় নিয়ে কাজ করছো, বা তুমি ধরো ব্যবসা করছো, বা তোমার বিয়ে রিলেটেড সম্পর্কের বিষয় বিভিন্ন রকম ভাবে তুমি বাধার সম্মুখীন হচ্ছ, ঠিক আছে। যে আমি এই কাজটা করতে চাইছি, কোনোভাবে কমপ্লিট হচ্ছে না কাজটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্পেল কাস্টিং করা যায়। এছাড়াও তো রিলেশনশিপ, থার্ড পার্টি রিমুভাল। এছাড়াও আমার কাছে খুব রিসেন্টলি একটা কাজ এসেছে, সেটা হচ্ছে একজনের হেলথ রিলেটেড কাজ, ঠিক আছে। তো এই হেলথ রিলেটেড কাজেরও একটা স্টোরি আছে, বলি? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এই কেসটা যখন নিয়েছিলাম, আমার একজন ক্লায়েন্ট আছেন, আজকে টানা 2 বছর ধরে তার কম করে 3টে অপারেশন হয়েছে, ঠিক আছে। একটা হার্নিয়া অপারেশন আর দুটো বড় বড় অপারেশন, ঠিক আছে। এবং এই দুটো অপারেশনে হওয়ার পর থেকে তার নাভির গোড়া থেকে একটা কন্টিনিউ এই হয় না যে মানে পাস যেটা হয় আর কি, মানে লিকুইড মতন একটা কন্টিনিউ পাস হয়েই যাচ্ছে। সো এটা নিয়ে কাজ করেছি, এবং এই কাজটা করতে গিয়ে আমি একদিনের একটা কাজে দেখলাম যে হঠাৎ করে স্পেলের সময় আমরা বিভিন্ন ধরনের ছবি তুলি, ঠিক আছে। তো ছবিতে দেখছি একটা বিড়ালের সাইন, ঠিক আছে, বিড়ালের সাইন। এবং আমি তখন ক্লায়েন্টকে বললাম যে তোমার উপরে কোনো রকমের কোনো কিন্তু বিড়ালের কোনো কিছুর কাজ করা আছে, ঠিক আছে। কালো বিড়াল দিয়ে হতে পারে, বা বিভিন্ন রকমের, যেটা ইন্ডিয়ান তন্ত্র হয়ে থাকে, ঠিক আছে। বিড়ালের উপর কোনো কাজ হয়েছে। তো সেখানে আমাকে সে বলে, না এরকম কিছু হওয়া নেই, কেউ এরকম কিছু করার নেই, ঠিক আছে। তো হঠাৎ করেই আমাকে সে মাস 2-3 বাদে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখছে বিড়ালের হাড় বিছানার তলা থেকে বেরোচ্ছে। ঘরের মধ্যে কোথাও বিড়াল মরে নেই, কিছু নেই, বিড়ালের একটা হাড় বেরোচ্ছে, ঠিক আছে। তখন সে বিশ্বাস করতে নারাজ, যে না এরকম কিছু হয় না। আমি বললাম যে না, হতে বাধ্য, ঠিক আছে। তারপরে সে যতই অবিশ্বাস করুক না কেন, কারণ নিজের লোককে কেউ অবিশ্বাস করতে চায় না, ঠিক আছে। রিলেটিভসদেরকে এই বিষয়গুলোকে চট করে কেউ বিশ্বাস করতে চায় না যে আমার নিজের লোকেরা করবে, অথচ নিজের লোকেরাই করে এটা। হ্যাঁ, বিশ্বাস করতে চায় না। এবং আমি যেই কথাটা বললাম যে এই যে মা ছেলের সংসার ভাঙছে, ছেলেটির ওয়াইফ বহুবার তাকে বলেছে, কিছুতেই বিশ্বাস করাতে পারেনি। সামনাসামনি প্রমাণ দিয়েছে, তাও বিশ্বাস করে না। কারণ তাকে তো অলরেডি অন্যভাবে তো ট্যাকেল করা হচ্ছে না। সে ওয়াইফের কোনো রকমের কথা শুনবে না, তো শুনবেই না। ওয়াইফ খারাপ, সারা দুনিয়া একদিকে খুব ভালো, ওয়াইফ হচ্ছে একদিকে সব থেকে খারাপ। তারপর কি হলো, ইনি মানলেন বিড়ালের? হ্যাঁ, ডেফিনেটলি মেনেছে। এখন সুস্থ আছেন, এখন অনেক সুস্থ। মানে কেউ না কেউ করেছিল এই কাজটা। আচ্ছা, তুমি তো নিউমোলজিও করো। আমি একটা তোমাকে জিনিস জানতে চাইছি, যে অনেকেই বলে যে 4 নাম্বার নাকি খুব খারাপ, সব গিলে নেয়, এটা কি ঠিক? একদমই না। কলিযুগের রাজা হচ্ছে রাহু। রাহু যাকে দেখবে তাকে মারার ক্ষমতা কারণ নেই, কিন্তু রাহুর কথা মতন চলতে হবে। রাহু যেমন চালাবে সেরকম ভাবে তোমাকে চলতে হবে। আচ্ছা, আবার অনেকে বলে যে 4 আর 7 যদি একসাথে যোগ হয়ে যায় তাহলে নাকি সেটা খুব ভয়ঙ্কর একটা। কে বলেছে? আমরা তো বলি সব থেকে ভালো রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে ধর, 7, ঠিক আছে। যেখানে মাথা আর বডি একসাথে হয়ে গেলে সেখানে কার ক্ষমতা আছে তাকে মারবে?
মানে সে কি সাকসেসফুল হবে না হবে না? এই মানুষদের সব থেকে বেশি চান্সেস থাকে স্পিরিচুয়াল প্রফেশনে যাওয়ার। তাই না? বেশিরভাগ এই যাদের এই কম্বিনেশনটা রয়েছে 4/7 বা 7/4, তারা ইন জেনারেলি স্পিরিচুয়াল পার্সন হয়। স্পিরিচুয়াল প্রফেশনে এদের গ্রোথ থাকে, কোনো না কোনো ভাবে এদের অকাল্টের উপরে বেশ ভালো, মানে যদি প্রফেশনে যদি নাও থাকে এদের নলেজ খুব ভালো থাকে। এবং এদের তুমি দেখতে পাবে এরা সায়েন্টিস্ট, আদারওয়াইজ ইঞ্জিনিয়ারিং, এইসব অ্যানালিস্ট, স্পিরিচুয়াল। আর আমি শুনেছি যে নাম্বার 9 বা 8। আমার নাম্বার 9, আমার নাম্বার 9। সবাই বলে 18 নাম্বার হচ্ছে ওয়ার্স্ট নাম্বার। আজকে আমি এই 18 তারিখে এখানে বসে আছি এবং আমার ডেট অফ বার্থ 18। আচ্ছা, কি আছে খারাপ? কিছু তো নেই। নাকি খুব রাগী হয়, বদমেজাজি? একটু রাগী, একটু রাগী। আমি বেশ রাগী। রাগটা আমার ইন জেনারেলি আসে না, যখন আসে আমি ওয়াস্ট করি। এবং আমাদের যে রাগটা, এখানে আমি বলবো যে আমার যারা যারা চার্ট দেখেছে, খুব কম মানুষ আমার চার্ট দেখেছে, এবং যারা যারা দেখেছে আমাকে শুধু একটা কথা বলে, আমার যেটা ফার্স্ট হাউস, ঠিক আছে, সেই ফার্স্ট হাউসে আমার হচ্ছে সাবলর্ড হচ্ছে রাহু, এবং আমার ফার্স্ট হাউসে কেতুও রয়েছে, ঠিক আছে। আমার সাথে তুমি 10টা অন্যায় করো, আমি চুপচাপ সহ্য করে নেব। 11 নম্বরের বেলা আমি তোমার সাথে কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। আমি তোমাকে ক্ষমা করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, এবং যখনই ক্ষমা করার একটা লিমিট যখন পেরিয়ে যাবে, তখন তুমি আমার অন্য রূপ তুমি দেখতে পাবে, এবং সেটা তোমার সহ্যের বাইরে। সেটাকে সহ্য করা যাবে না। সেটাকে সহ্য করা যাবে না। আমি তোমাকে ক্ষমা ডেফিনেটলি করবো, কারণ স্পিরিচুয়াল প্রফেশনে থাকতে গেলে ক্ষমাপ্রবণ হতে হয়, ঠিক আছে, এবং নিজেকে শান্ত করতে হয়। আগে যেটা ছিল, যখন আমি এই প্রফেশনে এসেছি তার আগে যখন আমি ছিলাম, আমি প্রচন্ড রাগী ছিলাম, কথায় কথায় তর্ক করতাম সবার সাথে। বাট এখন সে জায়গায় অনেক শান্ত। মানে কেউ 4টে কথা বললে পরে সেই কথাটাকে চুপচাপ সহ্য করার মতন ক্ষমতা আমার এখনো রয়েছে। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে তোমাকে আমি বলবো, যদি সুইচ ওয়ার্ড নিয়ে আমাদের কিছু বলো। সুইচ ওয়ার্ড ম্যানিফেস্টেশন করতে খুব কাজে লাগে, ঠিক আছে। সো যারা যারা মানি রিলেটেড কোনো কিছু, ধরো টাকা পয়সাকে নিজের দিকে আকর্ষণ করতে চাইছে, একটা খুব ভালো সুইচ ওয়ার্ড আছে, ফাইন্ড ডিভাইন কাউন্ট স্ট্রিম। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। মানে কিভাবে টাকাকে তোমার দিকে নিয়ে আসবে, ডেফিনেটলি কাজ করতে হবে, নাহলে পরে বিনা কাজে তো কেউ তো কোনো ইয়ে দেয় না। তো তুমি যদি পরিশ্রম করো, তুমি এই সুইচ ওয়ার্ডটা যদি তুমি জব করতে পারো, ডেফিনেটলি 108 বার করে করতে পারো, সময় কম থাকলে পরে 45 বার করে করতে পারো, খুব ভালো কাজ করে। আরেকবার বলো। ফাইন্ড, FIND, ফাইন্ড, একটা হাইফেন, ডিভাইন, DIVINA, ডিভাইন, আরেকটা হাইফেন, COUNT, কাউন্ট, SHREM, শ্রিম। আচ্ছা, এইটা খুব ভালো, খুবই ভালো। কারণ শ্রিম হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র, ঠিক আছে। ডিভাইন যেখানে অ্যাড হয়ে যাচ্ছে সেখানে তো মানে এনার্জি বুস্ট হয়ে যাচ্ছে, এবং কাউন্ট হচ্ছে গিয়ে মানিকে অ্যাট্রাক্ট করার জন্য, আর ফাইন্ড মানিকে খোঁজার জন্য। ঠিক। কোথা থেকে মানিকে তোমার দিকে খুঁজে নিয়ে আসবে কেউ জানে না, কিন্তু আসবে, কিন্তু আসবে, বিশ্বাস রাখতে হবে। যেটা বললাম শুরুতেই, পডকাস্টের শুরুতেই আমি বলেছি, ডাউট করলে হবে না, কবে আসবে কবে আসবে। তাতে তুমি যতই, তুমি যদি মনে করছো যে তুমি লাখ টাকা দিয়েও যদি স্পেল করাছো, ঠিক আছে, ডেমোনোলজির খরচ অনেক, ডেমোনোলজি বলে, হুডোর খরচ বলে, আমি নর্মাল ভিকানটা করি ইন জেনারেলি, ঠিক আছে। আস্তে আস্তে ওগুলোও নিয়ে আসবো, তোমার ডেমোনোলজি, হুডো। বাট যদি তুমি স্পেল কাস্টিং বলো, স্পেল কাস্টিং এরও মিনিমাম খরচ আছে। আচ্ছা, ঠিক আছে, স্পেল কাস্টিং এরও মিনিমাম খরচ আছে, পেন্ডুলাম হিলিং এরও মিনিমাম খরচ আছে, যে কোনো কিছুরই মিনিমাম খরচ রয়েছে, ঠিক আছে। তো সেখানে তুমি যদি কাজ করলে তুমি নিজে সেলফ ডাউট করছো যে কাজটা হবে কি হবে না, তুমি আমার উপরে প্রশ্ন করছো, তুমি ইউনিভার্সের উপরে প্রশ্ন করছো, তো সেখানে ডেফিনেটলি তুমি তাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছ, যা মানে একটা ইউনিভার্সের একটা নিয়ম আছে, হয় হ্যাঁ হয় নয়, মাঝামাঝি কিছু নেই, ঠিক আছে। তো তুমি যখনই প্রশ্ন করে দিচ্ছ যে কবে হবে, হবে কি হবে না, তখন তো ডেফিনেটলি এখানে একটা কোয়েশ্চেন মার্ক বড় চলে আসছে, ডাউট করা যাবে না। এই জন্যই অনেক, আমার কাছে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় আসে এবং এই প্রশ্নটা করে যে দিদি অনেক দিন ধরে, তারা নিজেরাও অনেক সময় এরকম দেখা গেছে রেকি হিলিং করছে, বাট কোনোভাবে কাজ করছে না। ঠিক। অনেক অনেক ধন্যবাদ দিদি, গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন এই পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনারা যারা ভাবছেন দিদির সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, ডেসক্রিপশন বক্সেও নাম্বার রইলো,
আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। কিভাবে করবেন দিদি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।